প্রতি বছর ভারতীয় করদাতারা প্রায় ৮০ লক্ষ কোটি টাকা কর দেন। কিন্তু এই বিপুল পরিমাণ টাকা যায় কোথায়? এই আলোচনাতে আমরা কোনো ব্যক্তিগত মতামত দেব না, আমরা শুধু সরকারি ডেটা আর রিপোর্টের উপর ভিত্তি করে উত্তর খোঁজার চেষ্টা করব। আসুন শুরু করা যাক। ২১ শতকে ভারতের পরিচয় কি? আচ্ছা, এক কথায় বললে এক অর্থনৈতিক সুপার পাওয়ার। বিশ্বের দ্রুততম গতিতে বেড়ে চলা অর্থনীতিগুলোর মধ্যে অন্যতম, চতুর্থ বৃহত্তম। এই সব পরিসংখ্যানই তো আমাদের দেশের সাফল্যের গল্প বলে, তাই না? কিন্তু এই যে চোখ ধাঁধানো সব সংখ্যা, এর আড়ালে কি অন্য কোনো সত্যি লুকিয়ে আছে? মানে যা আমাদের দেখানো হচ্ছে তার বাইরে কি সম্পূর্ণ ভিন্ন একটা ভারতের গল্প থাকতে পারে? প্রথম পর্ব, দুটি ভারতের গল্প। একদিকে রয়েছে সেই গল্প যা আমাদের বলা হয়, আর অন্যদিকে আছে আসল বাস্তবতা। দেখুন, একদিকে ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি, ইউপিআই পেমেন্টে আমরা বিশ্বসেরা। কিন্তু ঠিক তার পাশেই রয়েছে আর একটা ভারত, যেখানে উদ্বোধনের কিছুদিনের মধ্যেই নতুন পরিকাঠামো ভেঙে পড়ে, আর দেশের বিচার ব্যবস্থা কোটি কোটি মামলার ভারে প্রায় ভেঙে পড়ার মতো অবস্থায়। এই দুই ভারতের মধ্যে সবচেয়ে বড় ফারাকটা হল জবাবদিহিতার অভাব। দ্বিতীয় পর্ব, ভিতের ফাটল। ভারতের পরিকাঠামো নিয়ে এক অদ্ভুত বৈপরীত্যের কথা বলবো। একদিকে বিপুল অঙ্কের বিনিয়োগ করা হচ্ছে, কিন্তু অন্যদিকে তার ফল নিয়ে উঠছে বেশ কিছু গম্ভীর প্রশ্ন। সরকার দেখুন, শুধু ২০২৪-২৫ সালে পরিকাঠামোর জন্য বরাদ্দ করেছে ১১.১ লক্ষ কোটি টাকা। এটা একটা রেকর্ড পরিমাণ অর্থ। ভাবুন একবার, এত টাকা দিয়ে তো দেশের চেহারাটাই বদলে যাওয়ার কথা, তাই না? শুধু একটা উদাহরণ দিই, দ্বারকা এক্সপ্রেসওয়ে। সরকারের নিজস্ব অডিটর মানে সিএজি জানাচ্ছে যে রাস্তার প্রতি কিলোমিটারে খরচ হওয়ার কথা ছিল ১৮ কোটি টাকা, সেখানে খরচ হয়েছে ২৫০ কোটিরও বেশি, মানে প্রায় ১৩ গুণ বেশি। এই অতিরিক্ত টাকাটা ঠিক কোথায় গেল তার কোনো স্পষ্ট উত্তর কিন্তু নেই। আর এটা কিন্তু শুধু একটা রাস্তার গল্প নয়। মুম্বাই এক্সপ্রেসওয়েতে ১ বছরের মধ্যেই ফাটল ধরছে। ১০ বছরের স্মার্ট সিটি মিশন চলার পরেও বড় বড় শহরগুলো বর্ষায় ভেসে যাচ্ছে, আর নতুন নতুন হাইওয়েও খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে। বোঝাই যাচ্ছে সমস্যাটা শুধু একটা প্রকল্পে নয়, বরং পুরো সিস্টেমেই রয়েছে। শুধু দেশের রাস্তায় নয়, মনে হচ্ছে সুবিচারের পথও যেন ভেঙে পড়ছে। তৃতীয় পর্ব, ভারাক্রান্ত বিচার ব্যবস্থা। দেশের পরিকাঠামোর মতোই আমাদের বিচার ব্যবস্থাও কিন্তু সাংঘাতিক চাপের মুখে। সংখ্যাগুলো শুনলে একটা ভয়ঙ্কর চিত্র ফুটে ওঠে। দেশের আদালতগুলোতে এই মুহূর্তে প্রায় ৪ কোটি মামলা জমে আছে। ৪ কোটি! এই সংখ্যাটা অস্ট্রেলিয়ার মোট জনসংখ্যার প্রায় ১.৫ গুণ। বহু মানুষ সুবিচারের আশায় ১০-১০টা বছর ধরে অপেক্ষা করে চলেছেন। একটা কথা তো আছেই, বিচার পেতে দেরি হওয়া মানে বিচার না পাওয়া। এর একটা বড় কারণ হল পুলিশ বাহিনীতে যথেষ্ট কর্মী নেই। এই চারটা একবার দেখুন, পশ্চিমবঙ্গ, হরিয়ানা বা বিহারের মতো রাজ্যে ৩০-৪০% পদ খালি পড়ে আছে। ভাবুন তো, আইন রক্ষকদেরই যদি এত অভাব থাকে, তাহলে আইন শৃঙ্খলা রক্ষা হবে কিভাবে, আর মামলার সঠিক তদন্তই বা হবে কি করে? চতুর্থ পর্ব, রাজনৈতিক ওয়াশিং মেশিন। এবার আসা যাক সেই জবাবদিহিতার প্রশ্নে। সোর্স মেটেরিয়াল একটা অদ্ভুত প্যাটার্নের দিকে ইঙ্গিত করছে, যাকে বলা হচ্ছে পলিটিক্যাল ওয়াশিং মেশিন। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মসের রিপোর্ট অনুযায়ী আমাদের প্রায় ৪৩% সাংসদের বিরুদ্ধেই কোনো না কোনো ফৌজদারি অভিযোগ রয়েছে, মানে প্রায় অর্ধেক। যারা দেশের জন্য আইন তৈরি করছেন তাদের বিরুদ্ধেই যদি এত অভিযোগ থাকে, তাহলে ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তো উঠবেই। এই স্লাইডটা সেই ওয়াশিং মেশিন প্রক্রিয়াটা দেখাচ্ছে। প্যাটার্নটা খুব সরল। প্রথমে কোনো নেতার বিরুদ্ধে বড়সড় দুর্নীতির অভিযোগ ওঠে, তারপর তিনি শাসক দলে যোগ দেন, আর তারপরে তদন্তকারী সংস্থাগুলো সেই মামলাগুলো রহস্যজনকভাবে বন্ধ করে দেয় বা ধামাচাপা দিয়ে দেয়। সোর্স ম্যাটেরিয়াল অনুযায়ী এই প্রবণতাটা কিন্তু কোনো একটি নির্দিষ্ট দলের মধ্যে সীমাবদ্ধ নয়। যেমন বলা হয়েছে, এখন যেমন অনেকে বিজেপিতে যোগ দিয়ে অভিযোগ থেকে একরকম মুক্তি পাচ্ছেন, তেমনি ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত এই একই প্রবণতা কংগ্রেসের ক্ষেত্রেও দেখা গিয়েছিল। পঞ্চম এবং শেষ পর্ব, ৮০ লক্ষ কোটির প্রশ্ন। এত কিছুর পর সেই মূল প্রশ্নে ফিরে আসা যাক। সাধারণ মানুষের করের টাকা যাচ্ছেটা কোথায়? প্রতি বছর প্রত্যক্ষ কর আর জিএসটি থেকে সরকার প্রায় ৮০ থেকে ৯০ লক্ষ কোটি টাকা আয় করে। অঙ্কটা এতই বিশাল যে এটা দিয়ে প্রতি বছর প্রায় ১০টা মঙ্গল মিশন করে ফেলা সম্ভব। তাহলে প্রশ্নটা খুবই সহজ এবং সরাসরি। এত বিপুল পরিমাণ কর দেওয়ার পর দেশের সাধারণ মানুষ তার বিনিময়ে কি পাচ্ছেন? আজকের দিনে এই প্রশ্নটাই হয়তো সবচেয়ে জরুরি। এই স্লাইডটা সাধারণ মানুষের জন্য সরকারি পরিষেবার একটা রিপোর্ট কার্ডের মতো। উন্নত মানের স্বাস্থ্য,
বিনামূল্যে বিশ্বমানের শিক্ষা, টোল ছাড়া ভালো রাস্তা কিংবা ২৪ ঘন্টা বিদ্যুৎ, এই মৌলিক অধিকারগুলো কি আমরা পাচ্ছি? উত্তরটা দুর্ভাগ্যবশত বেশিরভাগ ক্ষেত্রেই না। আর এখানেই গণতন্ত্রের আসল অর্থটা লুকিয়ে আছে। গণতন্ত্র মানে কিন্তু শুধু ৫ বছরে একবার গিয়ে ভোট দেওয়া নয়, এর আসল অর্থ হল একজন নাগরিক হিসেবে সারা বছর ধরে সচেতন থাকা, প্রশ্ন তোলা এবং পুরো সিস্টেমকে সাধারণ মানুষের কাছে জবাবদিহি করতে বাধ্য করা। এই পুরো বিশ্লেষণটা আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ মোড়ে এনে দাঁড় করিয়েছে। যদি প্রশ্নই গণতন্ত্রের প্রাণ হয়, তাহলে আমরা, দেশের নাগরিকরা, যদি প্রশ্ন করাই বন্ধ করে দিই, তাহলে গণতন্ত্রে কি হবে? উত্তরটা কিন্তু আমাদের সকলকেই খুঁজতে হবে।